আচ্ছা, আগের দিন আমরা ডিবগলির হাইপোথিসিসটা আমরা পড়েছিলাম। সেখানে আমরা কি দেখেছিলাম, ডিবগলি বলেছিলেন যে যেরকম আলোর আলোর দু ধর্ম রয়েছে, মানে একটা হচ্ছে কণা ধর্ম আর একটা হচ্ছে তরঙ্গ ধর্ম। একই রকম ভাবে যেগুলো কণা থাকে, যেমন ইলেকট্রনস হোক, প্রোটনস হোক, এরকম জিনিস যেগুলো অ্যাকচুয়ালি মানে পার্টিকেলস, কণা, ওদের পর্যন্ত দু ধর্ম থাকতে পারে, তাহলে ওদের মধ্যেও একটা তরঙ্গ ধর্ম থাকবে, এটা ডি ব্রগলি বলেছিলেন। এটা আমরা আগের দিন পড়েছিলাম। কিন্তু এবার একটা সমস্যা হচ্ছে, তোমরা খেয়াল করে দেখো, একটা তরঙ্গ আর একটা কণা, এদের মধ্যে তফাৎ। নর্মালি একটা কণা, সেটা কিন্তু একটা পার্টিকুলার, তুমি যদি এই এক্স, এটাকে এক্স অক্ষ ধরো, এটাকে এক্স অক্ষ ধরো, এই এক্স অক্ষতে একটা পার্টিকুলার জায়গাতে একটা কণা থাকবে। কিন্তু তুমি যদি এই এক্স অক্ষে একটা তরঙ্গকে ধরতে যাও, তরঙ্গ কিন্তু অনেকটা জায়গা জুড়ে রয়েছে। তো তরঙ্গ আর কণার মধ্যে তফাৎ কি, তরঙ্গটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে রয়েছে, ঠিক আছে? তো তরঙ্গ আর কণা মধ্যে এটা বড় তফাৎ। তাহলে তুমি কি করে একটা কণার সাথে একটা তরঙ্গকে জয়েন করবে? এটা একটা সমস্যা আছে। তো সেইটার একটা মানে থিওরিটিক্যাল উপায় হচ্ছে যে যদি আমরা ধরি যে অনেকগুলো তরঙ্গ যাদের যে কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি একটুখানি ডিফারেন্ট, তাহলে সেই তরঙ্গগুলোর উপরিপাতের ফলে, সুপারপজিশনের ফলে কি হয়, গ্রুপ ওয়েভস তৈরি হয় বা ওয়েভ প্যাকেট তৈরি হয়, যেগুলোকে অনেকটা এরকম দেখতে হয়। এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটা দেখো, উপরে দুখানা তরঙ্গ রয়েছে। তোমরা যদি এই ছবিটা দেখো, ছবিটা আসছে তো পরিষ্কার? এই ছবিটা দেখতে পাচ্ছ হ্যাঁ তো? হ্যাঁ দেখাচ্ছে। এই দেখো দুখানা তরঙ্গ রয়েছে, এইটা একটা তরঙ্গ রয়েছে আর এইটা একটা তরঙ্গ রয়েছে। এই দুটো তরঙ্গ যদি উপরিপাত হয় তখন কি হবে? খেয়াল করে দেখো, দুটো তরঙ্গ এক নয়, কিন্তু এদের মধ্যে কিসের ডিফারেন্স আছে? এদের মধ্যে কম্পাঙ্কের ডিফারেন্স আছে। তাই স্টার্টিং এ এই দুজনেরই তরঙ্গ শীর্ষ, ক্রেস্টটা একসাথে ছিল, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর তুমি দেখো একটা পয়েন্ট এমন এলো যেখানে এই তরঙ্গের তরঙ্গ শীর্ষ আর এই তরঙ্গের তরঙ্গ পাদ এক জায়গায় চলে এসেছে, ক্রেস্ট আর ট্রাফ এক জায়গায় চলে এসেছে। স্টার্টিং এ দেখো দুজনেরই তরঙ্গ শীর্ষ ছিল মাথায় মাথায়, কিন্তু এখানটায় এসে দেখো এইটা তরঙ্গ শীর্ষ যেখানে রয়েছে, অন্য তরঙ্গটা তরঙ্গ পাদ রয়েছে। তার মানে কি হচ্ছে, এই পয়েন্টে তুমি দেখতে পাচ্ছ যে আমার বা পার্টিকুলারলি এই জায়গাটায় দুটো তরঙ্গ শীর্ষ বেস্ট মিলেছে। এইখানে আমরা দেখছি যে দুটো তরঙ্গের মধ্যে কিসের পার্থক্য রয়েছে? কম্পাঙ্কের পার্থক্য রয়েছে। কম্পাঙ্কের পার্থক্য থাকার জন্যই এই জিনিসটা আসছে, ঠিক আছে? তো এবার তুমি যদি খেয়াল করো, যেই পয়েন্টে, যেই অংশটায়, যেই জায়গাটাতে এই দুটো তরঙ্গের তরঙ্গ শীর্ষটা উপরিপাত হচ্ছে, সেইখানে এরকম আমি একটা নিচের যে তরঙ্গটা পাচ্ছি সেটারও তরঙ্গ শীর্ষটা বা তার যে অ্যাম্প্লিটিউডটা, তার যে বিস্তারটা, সেটা সব থেকে বেশি, সর্বাধিক হাই। আর যে পয়েন্টে উপরের তরঙ্গটা তরঙ্গ শীর্ষ মানে ক্রেস্ট, আর নিচের তরঙ্গটা তরঙ্গ পাত মানে ট্রাফ, এই দুটো সুপার ইম্পোজড হচ্ছে, উপরিপাত হচ্ছে, সেই পয়েন্টে তুমি দেখো তরঙ্গ আমি পাচ্ছি না, সেই পয়েন্টে আমার এটা জিরো হয়ে যাচ্ছে, তরঙ্গটার অ্যাম্প্লিটিউডটা, বিস্তারটা শূন্য হয়ে যাচ্ছে। তো এইরকম যদি তুমি দুখানা তরঙ্গকে উপরিপাত করো, তার রেজাল্টেন্ট, তার লব্ধি তরঙ্গটাই নিচেরটার মতো হবে, এই যে নিচে যেটা দেখতে পাচ্ছ তার মতো হবে। এইটাকেই আমরা বলছি হচ্ছে ওয়েভ প্যাকেট। এটাকেই আমরা বলছি হচ্ছে ওয়েভ প্যাকেট। আর এই যে ওয়েভ প্যাকেট, মানে এই একটা অংশ দেখতে পাচ্ছ, এই একটা অংশ, এইটার যা বেগ হবে, এইটার যে বেগ হবে সেটাকেই আমি বলবো হচ্ছে গ্রুপ ভেলোসিটি। আর তরঙ্গের যে বেগটা, তরঙ্গের যে বেগটা সেটাকে আমি বলবো হচ্ছে ফেজ ভেলোসিটি। একটা শুধু তরঙ্গ যেভাবে মুভ করছে সেই ভেলোসিটিটাকে আমি বলবো ফেজ ভেলোসিটি। আর এইরকম অনেকগুলো তরঙ্গ যাদের মধ্যে কম্পাঙ্কের পার্থক্য রয়েছে অল্প পরিমাণ, এরকম অনেকগুলো তরঙ্গের উপরিপাত হলে যে জিনিসটা তৈরি হয় সেটাকে আমি বলবো গ্রুপ ওয়েভ প্যাকেট। তার বেগটাকে আমরা বলবো, মানে এই যে গোল যে তৈরি হয়েছে এই জিনিসটা যে বেগে এগোবে, তার বেগটাকে আমি বলবো হচ্ছে গ্রুপ ভেলোসিটি। ঠিক আছে? তো এই জায়গাটা ক্লিয়ার হলো কিনা বলো? এই জায়গাটা বলো, যদি অসুবিধা থাকে আরেকবার জিজ্ঞেস করো। বুঝতে পারছো এই জায়গাটা? তরঙ্গ, তরঙ্গর কেসটা কিন্তু তোমরা কিছুটা আগের আগের সেমিস্টারে দেখছি। পড়েছিলে। হ্যাঁ স্যার।
এই তোমরা স্বরকম্পটা একটু দেখো, জিনিসটা বুঝতে পারবে। স্বরকম্প, বিটস এর পার্টটা একটু দেখো পারলে, 11 এর বইতেও আছে স্বরকম্প, তাহলে এই ব্যাপারটা বুঝতে পারবে। এখানেও অনেকটা সেরকম ঘটনাই ঘটছে, কিন্তু এটা আলাদা। এবার কেসটা হচ্ছে, এখানে দেখো দুখানা তরঙ্গের আমি উপরিপাত করেছিলাম, সুপার ইম্পোজিশন করেছিলাম, কিন্তু যদি একাধিক তরঙ্গ থাকে, প্রায় প্রায় ইনফাইনাইট সংখ্যক তরঙ্গকে তুমি যদি এক জায়গায় জড়ো করো, বিশাল বড় বড় সংখ্যা তরঙ্গকে এক জায়গায় করো, তাহলে এই জিনিসটা ছোট হতে গিয়ে জাস্ট একটা পয়েন্টের মধ্যে পরিণত হবে। এই জিনিসটা যেটা দেখছো, এই গ্রুপ ওয়েভটা, সেটা ছোট হতে 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 একটা পয়েন্টে গিয়ে পরিণত হবে। তখন সেই জিনিসটাকে আমি একটা কণা ধরতে পারবো, একটা পার্টিকেল ধরতে পারবো। বুঝতে পারলে? তো একটা কণাকে কি ধরা যেতে পারে? অনেকগুলো তরঙ্গ, অনেকগুলো তরঙ্গ যেগুলো, যাদের মধ্যে অল্প পরিমাণ মানে অল্প পরিমাণ কম্পাঙ্কের পার্থক্য রয়েছে, সেরকম অনেকগুলো তরঙ্গের উপরিপাত হলে, সুপারপজিশন হলে যে জিনিসটা আমরা পাবো, সেইটাকেই আমরা বলছি, সেটাকেই আমরা বলছি সেটাকেই আমরা বলছি হচ্ছে কি, ওয়েভ ভেলোসিটি, সরি, একটা কণা হিসাবে ধরতে পারি। জিনিসটা বোঝা গেল এই অবধি? তাহলে ওয়েভ প্যাকেটস কাকে বলি চলো একটুখানি লিখিয়ে দিই। ওয়েভ প্যাকেটস, ওয়েভ প্যাকেটস কথাটা হচ্ছে ওয়েভ প্যাকেটস। এবার এখানে একটুখানি লিখে দিচ্ছি, আ পার্টিকেল ইজ জেনারেলি কনফাইন্ড ইন এ স্পেস। একটা পার্টিকেল একটা মানে ছোট্ট অংশের মধ্যে কনফাইন্ড থাকে, কনফাইন্ড ইন এ স্পেস, whereas a wave is extended over a larger region in space, over a large region, আচ্ছা, in a small region করে দিই, in a small region, small region in space, whereas extended over a large region. তাহলে এইটা হচ্ছে মেন প্রবলেম। নাও a group of waves or wave packet, a group of waves, a group of waves or wave packet, মানে ওয়েভ প্যাকেটও বলতে পারি, আবার গ্রুপ অফ ওয়েভসও বলতে পারি। ওয়েভ প্যাকেটটাই নর্মালি বলা হয়। ওয়েভ প্যাকেট, যেটা হেডিং দিয়েছি আর কি, is formed is formed is formed by superposition of, এক মিনিট, by superposition of a large number of waves of with slightly different frequencies, with slightly different frequencies. ঠিক আছে? তাহলে সাচ আ ওয়েভ, এই যে ওয়েভ প্যাকেট যেটার আমি কথা বলছি, যেটা একটা অনেকগুলো মানে অল্প মানে পার্থক্য রয়েছে কম্পাঙ্কের, সেরকম অনেকগুলো ওয়েভের সুপারপজিশনকেই আমরা গ্রুপ অফ ওয়েভস বা ওয়েভ প্যাকেটস বলি। সাচ সাচ এ ওয়েভ, such a wave packet বলাই ভালো, is confined in a small region of space, in a small region of space,
in a small region of space and can be considered as a particle, and can be considered as a particle. তো পার্টিকেল আমি কিভাবে ধরতে পারি এটা আশা করছি বুঝতে পারলে। তো এটা ছিল গ্রুপ ভেলোসিটির আইডিয়া। দ্য ভেলোসিটি, সরি, এটা হচ্ছে ওয়েভ প্যাকেটের আইডিয়া। দ্য ভেলোসিটি of this wave packet is called group velocity. Velocity of this wave packet is called group velocity. Different from the wave velocity. Which is different from the wave velocity, from the phase velocity. Phase velocity of the wave. ঠিক আছে, তাহলে ভিজি যেটা আছে গ্রুপ ভেলোসিটির ফর্মুলা কি, এটা ফর্মুলাটা মাথায় রাখবে। ভিজি ইকুয়ালস টু ডি ওমেগা ডি কে। আচ্ছা, ফেজ ভেলোসিটির কি ফর্মুলা ছিল মনে আছে? আগের দিন করিয়েছিলাম ফেজ ভেলোসিটির ফর্মুলাটা। আগের দিন কি করিয়েছিলাম ফেজ ভেলোসিটি? ভিপিটা কি ছিল? ফেজ ভেলোসিটি হচ্ছে ওমেগা বাই কে, আর গ্রুপ ভেলোসিটি হচ্ছে ডি ওমেগা ডি কে, মানে এটা হচ্ছে আমার ডেরিভেটিভ, আর ওটা ছিল ওমেগা বাই কে জাস্ট। ঠিক আছে, তো খেয়াল রাখবে ফেজ ভেলোসিটি হচ্ছে আমার এই ওয়েভের ভেলোসিটিটাকে আমি বলছি ফেজ ভেলোসিটি, আর যে ভেলোসিটি নিয়ে এই সুপারপজিশন এই অংশটা যেটাকে আমরা ওয়েভ প্যাকেট বলছি, সেটা যে ভেলোসিটি নিয়ে মুভ করছে সেটা হচ্ছে আমার গ্রুপ ভেলোসিটি। ঠিক আছে, তো ফেজ ভেলোসিটি গ্রুপ ভেলোসিটি খেয়াল রাখবে কি জিনিস। আচ্ছা, এটা হচ্ছে ফর্মুলা। অলসো আরেকটা জিনিস বলে রাখি, ভিজি ইকুয়ালস টু, তুমি একটা কাজ করতে পারো, ওপর নিচে এইচ কাট গুণ করে দাও, ওপর নিচে এইচ কাট গুণ করে দাও ডি ওমেগা ডি কে। এবার এইচ কাট তো একটা কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, রিডিউস প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, তাহলে এইচ কাটটাকে আমি ডেরিভেটিভের ভেতরে নিয়ে যেতে পারি। তাহলে এটা কি হবে বলো তো? এইচ কাট ওমেগা কি বলে বলো একটুখানি। হ্যালো, কানেকশন আছে? একটু আওয়াজ দিও তো। হ্যাঁ আছে। এইটা কি এইচ কাট ওমেগাটা কি? আগের দিন করিয়েছিলাম, এগুলো দেখতে হবে গো, না হলে কিন্তু এই টপিকটা কিন্তু একটু হার্ড টপিক, মানে একটু পড়তে হবে ভালো করে। এইচ কাট ওমেগা হচ্ছে এনার্জি, তাই এটা হয়ে গেল ডিই। এইচ কাট কে হচ্ছে মোমেন্টাম, পি ভরবেগ, তাই ডিপি, তাহলে ডিই ডিপি। এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা ব্যবহার করবো একটু পরে। এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা ব্যবহার করবো। গ্রুপ ভেলোসিটি ইজ অলসো গিভেন বাই ডিই ডিপি। ঠিক আছে, তাহলে গ্রুপ ভেলোসিটি আর ফেজ ভেলোসিটি কি জিনিস তাহলে আলোচনা হয়ে গেল আমাদের, ডেরিভেটিভ ফর্মে হচ্ছে। এবার এখান থেকে যেরকম আগের দিন প্রশ্ন করে করিয়েছিলাম সেরকম একটা প্রশ্ন দিচ্ছি, একটা কোশ্চেন করছি। সো দ্যাট গ্রুপ ভেলোসিটি is equal to the particle velocity for both a relativistic and a non-relativistic and a relativistic particle.
আগের দিন এই একই প্রশ্ন করেছিলাম ফেজ ভেলোসিটি নিয়ে, এখানটায় সেই প্রশ্নটা করা হচ্ছে গ্রুপ ভেলোসিটি নিয়ে, যে গ্রুপ ভেলোসিটি একটা পার্টিকেল ভেলোসিটির সমান হবে বোথ কার কার জন্য, একটা রিলেটিভিস্টিক পার্টিকেলের জন্য আবার একটা নন রিলেটিভিস্টিক পার্টিকেলের জন্য এটা আমার পার্টিকেল ভেলোসিটি সমান হবে। অ্যান্সারটা করি, অ্যান্সারটা কি হবে সবার আগে চলো নন রিলেটিভিস্টিক কেসটা ধরা যাক, নন রিলেটিভ ফর এ নন রিলেটিভিস্টিক পার্টিকেল। যদি কারুর লিখতে গিয়ে কিছু মিস হয়ে যায় বলো কিন্তু, ঠিক আছে। ফর নন রিলেটিভিস্টিক পার্টিকেল, নন রিলেটিভিস্টিক পার্টিকেলের এনার্জি কত হয়? নন রিলেটিভিস্টিক আপেক্ষিকতাবাদ ফার্স্ট সেমিস্টার, E equals to half mv square, রাইট? ওপর নিচে m গুণ করো, 1/2m mv হোল স্কোয়ার, which gives p square by 2m. একদম E equals to p square by 2m। আগের দিনেও এরকম যেভাবেই করেছিলাম। এবার তোমরা দেখো গ্রুপ ভেলোসিটির ফর্মুলা কি, যেটা একটু আগে লিখলাম। গ্রুপ ভেলোসিটি ভিজি, ভিজি ইকুয়ালস টু কি ছিল, ডিইডিপি। এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব, ডিইডিপি, ডেরিভেটিভ অফ এনার্জি উইথ রেসপেক্ট টু মোমেন্টাম। তাহলে এবার এখানটায় ডিডিপি অফ কি হয়ে যাবে, ডিডিপি অফ কি হবে, পি স্কোয়ার বাই 2m। এখানে এমটা কনস্ট্যান্ট, p by m হবে। হ্যাঁ পি বাই এম হয়ে যাবে, হুইচ ইমপ্লাইজ ভিজি ইকুয়ালস টু পি বাই এম। পি এর মান বসিয়ে দাও, পি হচ্ছে এম ইন্টু ভি, নিচে এম আছে, এম কেটে গেল, পড়ে থাকলো ভি। দাস ভিজি ইকুয়ালস টু ভি, ভিজি ইকুয়ালস টু ভি মানে কি, গ্রুপ ভেলোসিটি ইজ ইকুয়াল টু পার্টিকেল ভেলোসিটি। এটাই চেয়েছে তো। কোশ্চেনটা একবার দেখিয়ে দিই, গ্রুপ ভেলোসিটি ইকুয়াল টু পার্টিকেল ভেলোসিটি। কোশ্চেনটা দেখো কি বলছে, সো দ্যাট গ্রুপ ভেলোসিটি ইজ ইকুয়াল টু পার্টিকেল ভেলোসিটি ফর বোথ নন রিলেটিভিস্টিক অ্যান্ড রিলেটিভিস্টিক পার্টিকেল। তো নন রিলেটিভিস্টিক পার্টিকেলের জন্য আমরা প্রমাণ করে দিলাম যে গ্রুপ ভেলোসিটি ইকুয়ালস টু পার্টিকেল ভেলোসিটি। এবার একই জিনিস আবার করব কার জন্য, নন রিলেটিভিস্টিক পার্টিকেলের জন্য। চলো করা যাক। ফর রিলেটিভিস্টিক পার্টিকেল, ফর রিলেটিভিস্টিক পার্টিকেল, রিলেটিভিস্টিক পার্টিকেলের জন্য আমার কি হবে, এনার্জি কত হবে, এনার্জি ই ইকুয়ালস টু, আচ্ছা এইটা হচ্ছে রিলেটিভিস্টিক পার্টিকেলের ফর্মুলা, ই ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এটা হচ্ছে রিলেটিভিস্টিক পার্টিকেলের টোটাল এনার্জি। এইটা হচ্ছে ডিরাক ফর্মুলা, এটাও তোমাদের আপেক্ষিকতাবাদে ছিল ফার্স্ট সেমিস্টারে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ই স্কোয়ারটা কি হয়ে যাবে, ই স্কোয়ার হয়ে যাচ্ছে পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4, রাইট? এবার ডেরিভেটিভ করো, 2e ডিইডিপি, তুমি বোথ সাইডে মোমেন্টাম দিয়ে ডেরিভেটিভ করছো, বোথ সাইডে ইকুয়ালস টু, এখানটায় আমি কি পাবো, 2p সি স্কোয়ার, 2p সি স্কোয়ার। আর এইটা তো কনস্ট্যান্ট, এম জিরোটাও একটা ধ্রুবক, সিটা যেটা আলোর বেগ সেটাও ধ্রুবক, তাহলে এই পার্টে আর কিছু থাকবে না। তাহলে পাচ্ছি কি 2e ডিইডিপি ইকুয়ালস টু 2p সি স্কোয়ার, এই জিনিসটা আমি পাচ্ছি জাস্ট ডেরিভেটিভ করলে। তাহলে আমি এখান থেকে কি বার করব, ডিইডিপি বার করব, which implies ডিইডিপি, ডিইডিপিটা কি হবে, 2 2 কেটে যাবে, তোমার পি বাই পি সি স্কোয়ার বাই ই by e. আচ্ছা এবার একটুখানি মনে করে বলো তো, রিলেটিভিস্টিক পার্টিকেলের জন্য ই এর ফর্মুলা কি, আইনস্টাইনের ফেমাস ফর্মুলা, ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার, হবে কি না, আইনস্টাইনের ফর্মুলা ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার।
দেখো সি স্কোয়ার কেটে গেল, সেই পি বাই এমই পড়ে থাকলো। দাস গ্রুপ ভেলোসিটি, দাস গ্রুপ ভেলোসিটি কি ভিজি ইকুয়ালস টু ডিইডিপি ইকুয়ালস টু কি হয়ে যাবে, পি বাই এম, এম ভি বাই এম ইকুয়ালস টু ভি। আবার লিখে দিই, দাস ভিজি ইকুয়ালস টু ভি, which implies group velocity equals to particle velocity. Equals to particle velocity. ঠিক আছে, তাহলে এটা একটা কোশ্চেন হলো। এই অবধি আশা করছি ক্লিয়ার সকলের। ডি ব্রগলিটা আমাদের হলো তাহলে। আচ্ছা, ডি ব্রগলি ওয়েভলেন্থ কেন আমাদের রিয়েল লাইফে দেখা যায় না? ডি ব্রগলি ওয়েভলেন্থ রিয়েল লাইফে কেন দেখা যায় না? মানে এই যে কণার তরঙ্গ ধর্ম আছে, আমরা যখন একটা বড় টেনিস বলকে ফেলবো, আমি কেন তরঙ্গ ধর্মটা দেখতে পাবো না? তার ওয়াই ডি ব্রগলি ওয়েভ or কথাটা বলতে পারি ওয়েভ নেচার অফ পার্টিকেল is not observed in real life. In a real life situation, রিয়েল লাইফ বলা হবে না, ইন এভরিডে লাইফ করে দাও, কারণ রিয়েল লাইফ তো সবকিছুই হচ্ছে এভরিডে লাইফ, ইন এভরিডে লাইফ। আমরা নর্মাল অবস্থায় কেন আমরা দেখতে পাই না এই যে কোন কণার তরঙ্গ ধর্ম রয়েছে? তার কারণ হচ্ছে কি বলতো, তার কারণ হচ্ছে মাসটার জন্য, মাস অনেক বেশি। The objects we see in real life, in everyday life, we see in everyday life, objects করে দিই, objects we see in everyday life are of quite heavier mass. Thus their de Broglie wavelength de Broglie wavelength de Broglie wavelength এর ফর্মুলা কি ছিল? lambda equals to h by mv, সরি h by mv, যেটা আমাকে কি বলছে যে lambda is inversely proportional to mass, যদি মাস যত বড় হবে lambda তত ছোট হবে, মাস যত বড় হবে lambda তত ছোট হবে, is much smaller compared to their size, ল্যামডাটা কোনো একটা, তুমি যদি টেনিস বল নাও, তার যা মাস আছে, তুমি যদি এইচ এর যা ভ্যালু আর তার মাসের যা ভ্যালু তুমি যদি ইকুয়েট করো, ল্যামডাটা যেটা বেরোবে ওই বলের সাইজের থেকে তার ল্যামডার মানটা অনেক ছোট বেরোবে। তার মানে তার ওয়েভলেন্থটা, তুমি যদি এইটা আমার টেনিস বল হয়, তোমার এই তার ওয়েভলেন্থ গুলো আমার এর ভেতর দিয়ে মানে আরো ছোট, মানে ভেতর দিয়ে চলে গেছে। তুমি তরঙ্গ ধর্মটা তখন বুঝতে পারবে যদি তোমার এই তরঙ্গটা বলটার সাইজের থেকে বড় হয়, তখনই জিনিসটা বোঝা যাবে। কিন্তু এক্ষেত্রে আমার কি হচ্ছে, আমাদের টেনিস বলগুলোর তুলনায় তার ওয়েভলেন্থটা অনেকটাই ছোট হচ্ছে, তো সেই জন্য আমরা রিয়েল লাইফে বা এভরিডে লাইফে আমরা দেখতে পারি না, ইজ মাচ কম্পেয়ার টু দেয়ার সাইজ, হেন্স the wave nature
is not observed in real life. Of material particles is not observed in everyday life. ঠিক আছে, তোমরা একটুখানি ডি ব্রগলির হাইপোথেসিসটা তোমরা একটুখানি পড়ো, এই পার্টগুলো তোমাদের ক্লাস 12 এর বইতে ছিল, ওখানে এইগুলো আছে, একবার একবার চোখ বোলাবে, জিনিসটা তোমাদের রেডি হয়ে যাবে। ঠিক আছে, তো পরের টপিকে যাই, কারোর কিছু বাকি থাকলে বলতে পারো, না হলে পরের টপিকে গেলাম। ঠিক আছে, পরের টপিকটাই গেলাম। পরের টপিকটাও চেনা টপিক, একটু দেখলেই মনে পড়ে যাবে, হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল। হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল, অনিশ্চয়তাবাদ নীতি। হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল, এখান থেকে প্রশ্ন আসে, তো এটাকে ইম্পর্টেন্ট মার্ক রাখলাম, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি বলছে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল? মনে, এটা কি জানো? এটা কি কেমিস্ট্রি ফেমিস্ট্রিতে পড়ে থাকতে পারো? একটুখানি মনে আছে কারুর? থাকলে একটু বলো। স্যার একটু চেষ্টা করবো। হ্যাঁ, বলো বলো বলো। বললাম কোনো পার্টিকেলের বা অণু পরমাণুর একই সাথে তার ভর এবং হচ্ছে কি অবস্থান ভর কি পরিমাপ করা বললে? সম্ভব। ভর আর ভর আর অবস্থান। ভর না, ভরবেগ, মোমেন্টাম ভর বেগ আর অবস্থান। আর অবস্থান একসাথে তুমি নির্ণয় করতে পারবে না, আসলে একসাথে করা সম্ভব। অ্যাকিউরেটলি নির্ণয় করতে পারবে না। তো এটা ইংলিশে এটা এইভাবে লিখতে পারো, অ্যাকর্ডিং টু দিস প্রিন্সিপাল, it is not possible to accurate to measure accurately and simultaneously, একসাথে accurate measurement, simultaneously the position and momentum of a particle, তার অবস্থান and momentum of a particle, ভরবেগ of a particle। ঠিক আছে, আর কি বলছে? the measurement of one quantity এটা কিন্তু চলছে, হ্যাঁ, the measurement of one quantity brings an uncertainty to the measurement of the other quantity। মানে তুমি যদি অ্যাকুরেটলি পজিশনটাকে, অবস্থানটাকে বার করতে পারো, তোমার মোমেন্টাম বার করতে একটু ভুল হবে। আনসার্টেনটি মানে অনিশ্চয়তা, একদম অ্যাকুরেট মান পাবে না, কিছু ভুল পাবে। তো মেজারমেন্ট অফ ওয়ান কোয়ান্টিটি ব্রিংস অ্যান আনসার্টেনটি টু দ্য মেজারমেন্ট অফ দি আদার কোয়ান্টিটি, মেজারমেন্ট অফ দ্য আদার কোয়ান্টিটি। আর কত পরিমাণ আনসার্টেনটি হবে তার একটা ফর্মুলা আছে, কত পরিমাণ আনসার্টেনটি হবে। the product of both the uncertainties is must be greater than equal to h cut, the product of uncertainties
uncertainties of both the quantities must be greater than equal to h cut h cut কে আমি কি বলি reduced Planck constant which is equals to h by 2 pi তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি ডেল্টা x dot delta px is greater than equals to h cut এইখানটায় ডেল্টা x টা কি ডেল্টা x হচ্ছে আনসার্টেনটি in measurement of position আর ডেল্টা p টা কি আনসার্টেনটি in measurement of momentum of momentum বা ভরবেগ ঠিক আছে তো এইটা হচ্ছে মানে এটা হচ্ছে ফর্মুলা এই ফর্মুলাটা খেয়াল রাখবে ডেল্টা x ইকুয়ালস টু ডেল্টা x ইনটু ডেল্টা px ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু h কাট এই আনসার্টেনটি রিলেশনের আরো কিছু ফর্মস রয়েছে এই আনসার্টেনটি রিলেশন যেটা আমরা দেখলাম এখানে আমি দুখানা কোয়ান্টিটি নিয়েছি পজিশন আর মোমেন্টাম এছাড়া আরো কিছু ফর্ম আছে সেইগুলোকেও আমাদের জানতে হবে ঠিক আছে তো এই অবধি আশা করছি হয়েছে other forms of uncertainty principle other forms কি আছে একটা হচ্ছে এনার্জি আর টাইম অ্যাকুরেটলি মেজার করা যাবে না নাম্বার 1 accurate measurement of energy energy E brings an uncertainty in measurement of time t and vice versa মানে টাইমকে অ্যাকুরেটলি মেজার করতে পারলে তোমার এনার্জির মধ্যে আনসার্টেনটি চলে আসবে তো এটার ফর্মুলাটা কি এটার ফর্মুলা হবে ডেল্টা ই ডট ডেল্টা টি is greater than equals to h cut ঠিক আছে এটা একটা গেল একটা ফর্ম আর একটা সিমিলার ফর্ম কার আছে আর সিমিলার ফর্ম রয়েছে অ্যাঙ্গুলার মোমেন্টাম আর অ্যাঙ্গুলার মানে কৌণিক ভরবেগ যেটাকে আমরা বলি তার মধ্যেও রয়েছে নাম্বার 2 accurate measurement of angular position যেটাকে আমি থিটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয় থিটা
brings an uncertainty in in the measurement of angular momentum. অ্যাঙ্গুলার মোমেন্টামকে এল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। বা কৌণিক ভরবেগ যেটাকে বলি আমরা। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারছি, ডেল্টা থিটা ডেল্টা এল ইকুয়ালস টু ডেল্টা থিটা ইন্টু ডেল্টা এল ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ কাট। ঠিক আছে, এটা হচ্ছে দুটো ফর্ম অফ হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল। হয়েছে? আচ্ছা, এইটার পর নেক্সট আশা করছি হাইজেনবার্গ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই পার্টটা ভালো করে করতে হবে, সবারকে বলে রাখছি। নেক্সট যেটা আছে একটা কোশ্চেন করাই, এই কোশ্চেনটা এই 2020-21 সেশনে ফিফথ সেমিস্টারদের এসেছিল। ফিফথ সেমিস্টারদের অনার্সে তোমাদের এই জিনিসটা এই সেম টপিক আছে, সেম। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন করব আমরা, অ্যাপ্লিকেশন অফ আনসার্টেনটি প্রিন্সিপাল। অ্যাপ্লিকেশন অফ আনসার্টেনটি প্রিন্সিপাল একটা কোশ্চেন ফর্মেই করাচ্ছি। আচ্ছা, আগে আগে হেডিংটা দিয়ে দিই, তারপর কোশ্চেনটা লিখছি, কারণ কোশ্চেনটা এসেছিল। নন এক্সিস্টেন্স অফ ইলেকট্রনস ইন দ্য নিউক্লিয়াস, নন এক্সিস্টেন্স of electrons in the nucleus. এটা হচ্ছে নাম্বার 1, ফার্স্ট অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে ফার্স্ট অ্যাপ্লিকেশন। এটা কি টাইপের কোশ্চেন এসেছিল, কোশ্চেনটা আমি একটু দেখিয়ে দিই। এটা কোশ্চেন ছিল, এই কোশ্চেনটা এসেছে 2020-21 অনার্সের। ওদের সিলেবাস তোমাদের সিলেবাস সেম, তাই জন্যই বলছি 20-21 অনার্সদের এই কোশ্চেনটা এসেছিল, তো এটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট হবে। so that so using uncertainty principle, that electrons cannot be present inside the nucleus. Electrons cannot be present inside the nucleus. নিউক্লিয়াসের ভেতরে তোমার ইলেকট্রনস থাকতে পারবে না, এই জিনিসটা তোমাকে, এই প্রশ্নটা এসেছিল 2000 এই হালের ফিফথ সেমিস্টারে এসেছিল। আর ওদের ফিফথ সেমিস্টার আর তোমাদের সিলেবাস সেম আছে, তো সেই হিসাবে তোমাদের এটাকে খেয়াল রাখতে হবে, এই অঙ্কটা, এই প্রবলেমটা একটু রাখতে হবে। এটা অ্যাকচুয়ালি এর মধ্যে অনেক ভ্যালু আছে, ভ্যালুগুলো মনে রাখতে হবে। চলো করা যাক তাহলে। কারোর কিছু মিস গেলে বলো, কিন্তু লিখছো কি, যদি কেউ লিখতে থাকো তাহলে আমাকে বলো যদি কিছু মিস যায়। আচ্ছা, তাহলে এর অ্যান্সারটা লিখছি, ঠিক আছে। সবার আগে আমরা কি জানি, we know the rest mass of electron. ইলেকট্রনের ভর কত, me equals to 9.11 into 10 to the power minus 31 kg। এই ভ্যালুগুলো মাথায় রাখবে, এই ভ্যালুগুলো মাথায় রাখবে, ঠিক আছে। and the diameter of nucleus যেটা আছে, and the diameter is
ডায়ামিটার যেটা আছে সেটা হচ্ছে 2r, আমি ধরছি সেটা 2r ইকুয়ালস টু ডায়ামিটার, তো তাই 2r ধরছি, ইজ 2 ইন্টু 10⁻⁻14 মিটার, 2 ইন্টু 10⁻⁻14 মিটার, এটা অ্যাভারেজ একটা ভ্যালু। ঠিক আছে, তাহলে অ্যান্ড দ্য এনার্জি অফ ইলেকট্রনস coming out of nucleus is energy of is 4 মেগা ইলেকট্রন ভোল্ট, MeV, এটা এনার্জির সংখ্যা, এটাকে বলা হয় মেগা ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে, এইটাকে বলা, এটা হচ্ছে এনার্জি। এবার একটুখানি বলে দিই, এই সব সম্পর্কে হয়তো তোমাদের অতটা আইডিয়া নেই, তো একটুখানি বলে দিই যে কোন জিনিসটা কি, এটা একটু আলাদা করে করাচ্ছি এই পার্টটা, নোট, মেগা ইলেকট্রন ভোল্ট, ইভি বা ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট বলে এটাকে, ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে ইজ ইউনিট অফ এনার্জি, এটা হচ্ছে শক্তির ইউনিট। এটা কি জানো তোমরা, একটু বলো, এটা আগে পড়েছো কোথাও? ইলেকট্রন ভোল্ট হচ্ছে ইউনিট অফ এনার্জি, একটুখানি বলো। হ্যাঁ স্যার পড়েছে। 1 হ্যাঁ ইলেকট্রন ভোল্ট দেখেছি। কত, তাহলে বলো তো 1 ইলেকট্রন ভোল্ট কত হবে? 1.6 × 10⁻⁻19 জুল, এটা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। আর 1 মেগা ইলেকট্রন ভোল্ট তাহলে কত হবে? কিলো হচ্ছে 10⁻³ আর মেগা হচ্ছে 10⁻6 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস এখানটা কি বলছে, যে এনার্জি অফ ইলেকট্রনস কামিং আউট অফ নিউক্লিয়াস, তো ইনসাইড নিউক্লিয়াসের ভেতরে কি হয়, প্রোটন যেগুলো থাকে, সরি হ্যাঁ, নিউট্রন যেগুলো থাকে, নিউক্লিয়াসের ভেতরে কি হয়, নিউট্রন যেগুলো থাকে তারা কনভার্ট হয়ে যায় প্রোটন আর ইলেকট্রনে। কনভার্টেড ইনটু প্রোটনস এন্ড নিউট্রনস, এটাও তোমরা পাবে ক্লাস 12 এর, যদি একটু নিউক্লিয়ার ফিজিক্সের পার্টটা খুঁজে দেখো এই জিনিসটা পাবে, যে নিউক্লিয়াসের ভেতরে কি হয়, নিউট্রন যারা আছে, নিউট্রন জানো তো, নিউট্রন থাকে আর প্রোটন থাকে। ইলেকট্রন কি নিউক্লিয়াসের ভেতরে থাকে? নিউক্লিয়াসের ভেতরে কি ইলেকট্রন থাকে, একটু ভেবে বলো। ইলেকট্রন গুলো তো বাইরে বাইরে কক্ষপথ ধরে থাকে, ঘুরতে বাইরে থাকে। কক্ষপথ থাকে। কিন্তু এখানে দেখো কথা লিখেছি যে এনার্জি অফ ইলেকট্রনস কামিং আউট অফ নিউক্লিয়াস, তাহলে কোথা থেকে আসছে এনার্জি অফ ইলেকট্রনস কামিং, তার নিউক্লিয়াস ভেতর থেকে তো ইলেকট্রন আসছে, তো আসছে কোথা থেকে, এখান থেকে, নিউট্রনস গেট কনভার্টেড ইনটু প্রোটনস এন্ড ইলেকট্রনস। স্যার এটা কি নিউক্লিয় ফিকশনে? না না, এটা ফিশন পার্ট নয়, কিন্তু এটা হয়, কনভার্সনটা হয়, এটাকে তেজস্ক্রিয়তা বলে, যেটাকে বিটা পার্টিকেল বলে। তোমরা একটুখানি তোমাদের তেজস্ক্রিয়তা ছিল তো, বিটা এমিশন দেখবে একটুখানি, তেজস্ক্রিয়তা যেটা তোমাদের এইচএস এর ক্লাস 12 এর বইতে, রেডিয়েশন দু রকম হয় না, আলফা রেডিয়েশন হয়, বিটা রেডিয়েশন হয়, আর গামা রেডিয়েশন হয়, 3 রকম, সরি মনে পড়ছে একটু একটু? হ্যাঁ কেমিস্ট্রিতে ছিল। হ্যাঁ কেমিস্ট্রিতে, যাই হোক, এই আলফা রেডিয়েশন, বিটা রেডিয়েশন, গামা রেডিয়েশন। তো এই বিটা রেডিয়েশনটাই হচ্ছে এই জিনিসটা, নিউট্রন গুলো প্রোটনে কনভার্ট হয় আর ইলেকট্রনে কনভার্ট হয়, অ্যান্ড ইলেকট্রনস, কিন্তু ইলেকট্রনস গুলো নিউক্লিয়াসের ভেতরে থাকতে পারবে না। দিস electrons are emitted as beta particles. These electrons are emitted as beta particles. এই ইলেকট্রন গুলো তোমার বিটা পার্টিকেল হিসাবে বেরিয়ে যায়। বিটা পার্টিকেলস, এইটা হচ্ছে ফর্মুলা। n যেটা আছে সেটা আমার p প্লাস e হয়ে গেল, ইটা প্লাস হয় ইটা মাইনাস হয়, আর কি, যে আমার কম্পাউন্ডটা ছিল তার মধ্যে থেকে যদি বিটা পার্টিকেল বেরিয়ে যায়,
একটা বিটা পার্টিকেল যদি বেরিয়ে যায় তাহলে সেটার কি হবে, তার মধ্যে প্রোটন সংখ্যা বেড়ে যাবে, নিউটন সংখ্যা কমে যাবে কিন্তু প্রোটন সংখ্যা বেড়ে যাবে, তাহলে তার মাস নাম্বার সেম থাকবে, তার অ্যাটমিক নাম্বার এক ঘর বেড়ে যাবে, কারণ অ্যাটমিক নাম্বার হচ্ছে প্রোটন সংখ্যাকে রিপ্রেজেন্ট করে। আর একটা বিটা পার্টিকেল বেরিয়ে গেল, বিটা পার্টিকেলটা হচ্ছে এইটা, এইটা, এই ইলেকট্রনটাই হচ্ছে বিটা পার্টিকেল। তো একটা জিনিস খেয়াল রাখবে, যখনই আমার নিউট্রনটা প্রোটনে কনভার্ট হবে তখন ইলেকট্রন যেটা আছে সেটা বেরিয়ে চলে যাবে, সেইটাকেই বিটা পার্টিকেলস বলবো, কিন্তু ইলেকট্রনটা কখনো আমার প্রোটনের ভেতরে, সরি নিউক্লিয়াসের ভেতরে আমার ইলেকট্রন থাকতে পারবে না। তো এইটা আমি একটা নোট বলে লিখলাম, এইটা পরীক্ষায় লেখার দরকার নেই, এটা তোমাদের জানার জন্য, জাস্ট এটা তোমাদের জানার জন্য। তাহলে আমরা আপাতত এই কটা তথ্য পেয়েছি। কি কি পেলাম? প্রথম কথা হচ্ছে ইলেকট্রনের মাস কত, 9.11 ইন্টু 10⁻⁻31, ডায়ামিটার অফ নিউক্লিয়াস হচ্ছে 2 ইন্টু 10⁻⁻14, আর এনার্জি অফ ইলেকট্রন কামিং আউট অফ নিউক্লিয়াস সেটা হচ্ছে 4 মেগা ইলেকট্রন ভোল্ট, মানে যেগুলো বিটা পার্টিকেলস বেরোচ্ছে তাদের এনার্জি হচ্ছে 4 মেগা ইলেকট্রন ভোল্ট। এবার তাহলে আমরা হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করি, চলো। According to the uncertainty principle, if electrons are present in the nucleus, then its minimum uncertainty, মিনিমাম না, এটা মোস্ট প্রবাবলি ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম আনসার্টেনটি, মিনিমাম হবে না, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম হচ্ছে সর্বোচ্চ, তার থেকে বেশি হবে না। ম্যাক্সিমাম আনসার্টেনটি অফ পজিশন, ম্যাক্সিমাম আনসার্টেনটি অফ পজিশন সেটা কি হবে, ডেল্টা এক্স ম্যাক্স, ডেল্টা এক্স ম্যাক্স ইকুয়ালস টু, ডেল্টা এক্স ম্যাক্স ইকুয়ালস টু কি হবে, 2 into 10⁻⁻4, that is diameter of the nucleus, -14, sorry, 2 into 10⁻⁻14, যেটা হচ্ছে diameter of the nucleus, যেটা হচ্ছে diameter of nucleus। কেন এটা হলো তুমি একটু জিনিসটা বুঝে দেখো, এইটা ধরো আমার নিউক্লিয়াস, এইটা হচ্ছে আমার নিউক্লিয়াস যার ডায়ামিটারটা হচ্ছে আমার এই 2 into 10⁻⁻14 ডায়ামিটারটা। এবার ইলেকট্রনটা আমার নিউক্লিয়াসের ভেতরে থাকলে আইদার এখানে থাকবে বা এখানে থাকবে, মানে আমার এতটার মধ্যে থাকবে, তাহলে কিন্তু এর থেকে বেশি হলেই আমার বাইরে চলে যাবে। এটা ধরো আমার নিউক্লিয়াসটা, আর এটা ধরো আমার ইলেকট্রনটা। তো খেয়াল করে দেখো, তো ইলেকট্রনটা আইদার এই পয়েন্টে থাকবে বা এই পয়েন্টে থাকবে, তার মানে ইলেকট্রনের ম্যাক্সিমাম এর মধ্যে 2 into 10⁻⁻14 মিটার এর মধ্যে ইলেকট্রনটাকে থাকতে হবে, এর বাইরে চলে যাওয়া মানে ইলেকট্রনটা নিউক্লিয়াসের বাইরে চলে গেছে। তার মানে যদি আমি বলি যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের ভেতরে আছে, তাহলে তার পজিশনের ম্যাক্সিমাম আনসার্টেনটি কত হবে, এইটাই হবে, ডায়ামিটারটাই হবে ডেল্টা এক্স ম্যাক্স। এই জায়গাটা বুঝতে পারলে কিনা দেখো, ম্যাক্সিমাম আনসার্টেনটি আমি কতটা পজিশনের আনসার্টেনটি বলতে পারবো, সেটা হচ্ছে এই ডায়ামিটার অফ নিউক্লিয়াস, কারণ ইলেকট্রনটা নিউক্লিয়াসের মধ্যেই থাকছে। যদি আমার এর থেকে বেশি আনসার্টেনটি হয়ে যায়, তার মানে ইলেকট্রনটা নিউক্লিয়াসে নেই, নিউক্লিয়াসের বাইরে রয়েছে, কিন্তু আমাকে বলে দিয়েছে যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের ভেতরে আছে, তাহলে ম্যাক্সিমাম আনসার্টেনটি কত হতে পারে, ম্যাক্সিমাম হচ্ছে এই, ম্যাক্সিমাম মানে এর থেকে বেশি হবে না। যদি তোমায় বলে দেয় ডেল্টা ম্যাক্স, তার মানে তার থেকে বেশি হবে না, ম্যাক্সিমাম মানে তার থেকে বেশি হবে না। তো ম্যাক্সিমাম আনসার্টেনটি বলে দিয়েছে ডেল্টা এক্স, তার মানে এর থেকে বেশি দূরে আমি ইলেকট্রনটাকে পাবো না, তার মানে কারণ এর থেকে বড় বা আনসার্টেনটি হওয়া মানে ইলেকট্রনটা নিউক্লিয়াসের বাইরে চলে গেছে। এই জায়গাটা বুঝতে পারলে কিনা বলো একটুখানি।
একটু আরেকবার বলো। ব্যাপারটা হচ্ছে আনসার্টেনটির মতো করে ভাবো। আমাকে বলে দিয়েছে যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের ভেতরে থাকবে, কথার কথা বলে দিয়েছে, তাহলে তার পজিশনের কতটা আনসার্টেনটি আমার কাছে থাকবে, কতটা আমার তার পজিশন বার করতে, কথার কথা বলছি যে এইটা ধরো আমার গ্রাফ, এইটা অরিজিন, এইটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ। তো অরিজিন থেকে ইলেকট্রনটা কত দূরে থাকতে পারে, এবার এইভাবে ভাবো, ইলেকট্রনটা অরিজিন থেকে কত দূরে থাকতে পারে, এটা হচ্ছে অরিজিন, এই পয়েন্টটা কত দূরে থাকতে পারে অরিজিন থেকে। আমি যে মেজার করছি অরিজিনের রেসপেক্টে তো মেজার করছি, তাহলে কতটা দূরত্ব অবধি ধরলে ইলেকট্রনটা আমার নিউক্লিয়াসের ভেতরে থাকবে, অরিজিন থেকে কতটা দূরত্ব অবধি ধরলে, নিউক্লিয়াসের ডায়ামিটারটা এইটা ডায়ামিটারটা অবভিয়াসলি। ম্যাক্সি তাহলে এই জিনিসটা আমার কি হয়ে গেল, আমার পজিশনের অনিশ্চয়তা ম্যাক্সিমাম, মানে অরিজিন থেকে ম্যাক্সিমাম এত দূরে ইলেকট্রনটা থাকলে তবেই আমি বলবো যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের মধ্যে রয়েছে, মানে এইটা ম্যাক্সিমাম ভ্যালু। এর থেকে বেশি হয়ে গেলে ইলেকট্রন আর নিউক্লিয়াসের ভেতরে নেই। বোঝা গেল তো? হ্যাঁ বুঝতে পেরেছি। তার মানে আমার ম্যাক্সিমাম অনিশ্চয়তা হচ্ছে এই অ্যামাউন্টটা। এর থেকে বেশি হয়ে গেলে ইলেকট্রনটা আর নিউক্লিয়াসের ভেতরে আমি ধরতে পারবো না যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের ভেতরে আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে আমার ব্যাপার। তাহলে কি করি, তাহলে এইটা আবার ডেল্টা ম্যাক্স। এবার তুমি এবার ফর্মুলাটা তোমরা দেখো, ফর্মুলা আমাদের কাছে কি ছিল, আমার কাছে ফর্মুলা কি ছিল, ডেল্টা এক্স ডেল্টা পি এক্স ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু এইচ কার। খেয়াল রাখবে গ্রেটার দেন ইকুয়ালস টু ডেল্টা এক্স, এখানে কি ইনইকুয়ালিটি আছে, তাহলে ডেল্টা এক্স যদি ম্যাক্সিমাম হয়, ডেল্টা এক্স এই ফর্মুলাটা তোমরা মনে রাখতে পারো, দেন ডেল্টা এক্স ম্যাক্সিমাম যদি হয় তাহলে আর অন্যটাকে কি হতে হবে বলো তো, তাহলে অন্যটাকে মিনিমাম হতে হবে, ডেল্টা এক্স মিন ইকুয়াল টু হয়ে যাবে এইচ কাট। এছাড়া আরেকটা ফর্মুলাও পসিবল হতে পারে, অর ডেল্টা এক্সটা যদি মিনিমাম হয়, এই দুটো ফর্মুলা মাথায় রাখবে, ডেল্টা আর এই ফর্মুলাটা আমরা অঙ্ক করতে কাজে লাগি, ডেল্টা এক্স মিন আর ডেল্টা পি এক্স ম্যাক্স, সেটাও আমার ইকুয়ালস টু হবে এইচ কাট। এই ফর্মুলাগুলো মাথায় রাখবে, এই দুটো ফর্মুলা, এইটা ইউজ করা হয় অঙ্ক করতে, এই দুটো ফর্মুলা অঙ্ক করতে কাজে লাগে। ঠিক আছে? তো দেখো অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে এইটা, ডেল্টা এক্স ডেল্টা পি এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু এইচ কাট, কিন্তু অঙ্ক করতে যদি আমার ডেল্টা এক্স ম্যাক্সিমাম জানা থাকে তাহলে আমার ডেল্টা পি এক্সটা মিনিমাম হবে, সেটা ইকুয়াল টু এইচ কাট হবে। আর উল্টো দিকে যদি ডেল্টা পি এক্সটা ম্যাক্সিমাম থাকে তাহলে ডেল্টা এক্সটা মিনিমাম হবে, সেটাও ইকুয়ালস টু এইচ কাট হবে। এই দুটো ফর্মুলা খেয়াল রাখবে। তো আমরা এখানে কোনটা ইউজ করব, এই ফর্মুলাটা ইউজ করব। দাস আমাদের কাছে এক্ষেত্রে আমরা ইউজ করব এই ফর্মুলাটা, ডেল্টা এক্স ম্যাক্স, কারণ আমরা কি জানি ডেল্টা এক্স ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম ভ্যালু অফ ডেল্টা এক্স কত হতে পারে, পজিশনের আনসার্টেনটিটা কত হতে পারে সেটা আমরা জানি। তাহলে আমার ডেল্টা পি এক্স মিন ইকুয়ালস টু এইচ কাট। তাহলে ডেল্টা পি এক্স মিন কত হবে, ডেল্টা পি এক্স মিন সেটা হবে এইচ কাট বাই ডেল্টা এক্স ম্যাক্স। তাহলে এটা হয়ে যাওয়া হলো আমার এইচ বাই টু পাই বাই ডেল্টা এক্স ম্যাক্সটা কি ছিল আমার 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14। এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু হচ্ছে 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। এটা আগের দিন বলেছি, এটা আগের দিন বলেছি। তাহলে এই যে ভ্যালুটা আমরা পাচ্ছি, thus the minimum momentum of electrons, sorry, minimum momentum of electrons if the electron is present in the nucleus, if the electron is present in the nucleus
ইজ কত হবে পি মিন পি মিনিমাম ইকুয়ালস টু ডেল্টা পি মিন। এই ডেল্টা পি মিনটা তোমরা এখান থেকে বার করতে পারো। এইচ এর জায়গায় 6.6 ইনটু 10 টু দি মাইনাস 34 বসাও, 2 পাই তো জানোই, 2 ইনটু 3.14, আর এইখানে ডেল্টা ম্যাক্স এই ফর্মুলাটা বসিয়ে দাও, তাহলে এই ডেল্টা পি ম্যাক্স এক্স হবে। তাহলে মিনিমাম মোমেন্টাম কত হবে ইলেকট্রনের, সেটা হবে এই জিনিসটা, এই ডেল্টা যেটা এখানে আমি বার করলাম, এটা ক্যালকুলেট করে দেখবে, যেটা বেরোবে সেটাই হবে আমার মিনিমাম কত মোমেন্টাম ইলেকট্রনের থাকা উচিত যদি ইলেকট্রনটা নিউক্লিয়াসে থাকে, সেটা হবে এই জিনিসটা পি মিন। বুঝতে পারলে তো? দাস মিনিমাম এনার্জি অফ ইলেকট্রন, মিনিমাম মানে এটাই মিনিমাম, এর থেকে কম হবে না, খেয়াল রাখবে, মিনিমাম মানে এটাই মিনিমাম, এর থেকে কম হবে না, মিনিমাম এনার্জি অফ ইলেকট্রন। If it is present inside the nucleus, inside the nucleus, কত হবে? এনার্জির ফর্মুলা হচ্ছে ই মিন, মিনিমাম এনার্জি ই মিন ইকুয়ালস টু রুট ওভার পি মিন স্কোয়ার, যেটা হচ্ছে মোমেন্টাম অফ ইলেকট্রনস। এই দেখো সেই এই ফর্মুলাটা একটু আগেই তো আমরা করলাম, ইউজ করলাম, রিলেটিভিস্টিক এনার্জি পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4 রুট ওভার, এইটা হচ্ছে পি মিন। এবার এইগুলো ক্যালকুলেট করার দরকার নেই, which comes out to be E mean equals to, তোমরা যদি ক্যালকুলেট করো তোমরা এই ভ্যালুটা মাথায় রাখতে পারো, E mean equals to 9.88 মেগা ইলেকট্রন ভোল্ট। তুমি যদি ক্যালকুলেট করে দেখো তুমি এই জিনিসটা পাবে, এটা মনে রাখতে পারো, এই ফর্মুলাটা তোমরা মাথায় রাখবে। তাহলে মিনিমাম যদি ইলেকট্রনটা আমার নিউক্লিয়াসের ভেতরে থাকতো তাহলে তার মিনিমাম এনার্জি এইটা হওয়া উচিত, ইলেকট্রনটা যদি নিউক্লিয়াসে থাকে তাহলে তার মিনিমাম এনার্জি এইটা হওয়া উচিত। তাহলে এই কথাটা লিখে দিচ্ছি যে thus for electrons to be inside nucleus, thus for the electrons to be inside nucleus, it must have a minimum energy of E mean equals to 9.88 মেগা ইলেকট্রন ভোল্ট। কিন্তু এক্সপেরিমেন্টে কি দেখা গেছে, however experiment shows that the energy of electrons coming out of nucleus is 4 mega electron volt, which is less than E mean. This concludes that electron cannot be present inside the nucleus. খেয়াল করে দেখো, যদি ইলেকট্রনটা নিউক্লিয়াসের ভেতরে থাকতো তাহলে তার মিনিমাম এনার্জি এটা হওয়া উচিত, কিন্তু দেখা যাচ্ছে যে নিউক্লিয়াস থেকে যে ইলেকট্রনগুলো বেরিয়ে আসছে সেটার এই এনার্জির থেকেও কম এনার্জি, তার মানে কি ইলেকট্রন নিউক্লিয়াসের ভেতরে থাকতে পারে না, যদি থাকতো তাহলে তার মিনিমাম এনার্জি এটা হতো বা এনার্জি এইটার থেকে বেশি হতো, কিন্তু দেখা যাচ্ছে যে যখন ইলেকট্রন যেগুলো বেরিয়ে আসছে তাদের এনার্জি 4 ইলেকট্রন ভোল্ট, মেগা ইলেকট্রন ভোল্ট, এটার থেকে অনেক কম, তাতেই বোঝা যাচ্ছে thus we can conclude that, thus it can be concluded that
Electrons cannot be present inside the nucleus. Inside the nucleus. ঠিক আছে, এইটা বুঝতে পারলে তো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখবে সবাই, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক। ওকে, খেয়াল রাখবে এটা। যদি পরীক্ষায় আসে তাহলে এটাকে এই যে সবুজ পার্টটা বাদ দিয়ে বাকিগুলোটা লিখবে, সবুজ পার্টগুলো বাদ দিয়ে বাকি যা আছে তা লিখবে, ঠিক আছে তো? আচ্ছা চলো আরেকটা কোশ্চেন, আরেকটা পার্ট অ্যাপ্লিকেশনেরই, নাম্বার 2, সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ Bohr radius of a hydrogen atom. বোর কি বলেছিল? বোরের থিওরিটা কিন্তু ছিল হাইড্রোজেন অ্যাটমের মতো ইয়ের জন্য, অ্যাটমগুলোর জন্য, মানে যে যে কি বলে, যে ইয়েতে, যে অ্যাটমস গুলোতে একমাত্র একটা ইলেকট্রন থাকে, তাহলে সেইটা রেডিয়াস কত সেটা বার করা। কিরম প্রশ্ন আসতে পারে? এরকম প্রশ্ন আসতে পারে যে from Heisenberg's uncertainty principle, from Heisenberg's uncertainty principle obtain the radius of the first orbit, বা এই ফার্স্ট অরবিটটাকেই বলা হয় বোর রেডিয়াস অফ হাইড্রোজেন অ্যাটম। এরকম প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? কিভাবে বার করব? এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি in a hydrogen atom an electron revolves around a proton. An electron, হাইড্রোজেন অ্যাটমে কিন্তু দুটোই থাকে, একটা প্রোটন থাকে আর ইলেকট্রন থাকে। ইলেকট্রন রিভলভস অ্যারাউন্ড a proton. Considering the proton to be at the origin, প্রোটনটাকে যদি আমরা অরিজিনে ধরি, টু বি অ্যাট দ্য অরিজিন, the minimum distance, এটা মিনিমাম, হ্যাঁ, না না না, ম্যাক্সিমাম, the maximum distance between the proton and electron is the uncertainty, is the maximum uncertainty of the position of electron. Of position of electron. তাহলে প্রোটন থেকে ইলেকট্রনের দূরত্বটাই হচ্ছে আমার আনসার্টেনটি অফ পজিশন অফ ইলেকট্রন, ম্যাক্সিমাম আনসার্টেনটি। আর সেটা কি? সেটা ইকুয়ালস টু রেডিয়াস। তাহলে ডেল্টা এক্স ম্যাক্স, সেটা আমার কি? ইকুয়ালস টু রেডিয়াস, রেডিয়াস আর। তাহলে যদি আমার পি ডেল্টা এক্স ম্যাক্স যেটা আছে সেটা যদি আমার রেডিয়াস আর হয় অফ দ্য অ্যাটম,
অফ দ্য ফার্স্ট অরবিট। এটাই হচ্ছে আমার প্রোটন থেকে নিউট্রনের মধ্যে প্রোটন থেকে ইলেকট্রনের মধ্যে সর্বোচ্চ দূরত্ব, সেটাই হচ্ছে আমার প্রথম অরবিটের রেডিয়াসটা। তাহলে মোমেন্টাম অফ ইলেকট্রন যদি দেখো, যদি ম্যাক্সিমাম আনসার্টেনটি অফ পজিশন যেটা, সেটা যদি আমার আর হয়, রেডিয়াস আর হয়, তাহলে মিনিমাম মিনিমাম the minimum uncertainty of momentum in momentum, minimum uncertainty in momentum সেটা কি হবে? স্পেলিং ভুল লিখলাম। uncertainty মিনিমাম আনসার্টেনটি ইন মোমেন্টাম সেটা হবে ডেল্টা পিএক্স মিন। বলো কি হবে? ডেল্টা পিএক্স মিনটা কি হবে? ইকুয়ালস টু, ভেবে বলো। এইচ কাট বাই ডেল্টা ম্যাক্স হবে কি হবে না? এইচ কাট বাই ডেল্টা ম্যাক্স which is equals to এইচ কাট বাই আর। বুঝতে পারলে? এইচ কাট বাই ডেল্টা ম্যাক্স which is equals to ডেল্টা এইচ কাট বাই আর। এবার এনার্জি কত? এনার্জি অফ দ্য ইলেকট্রন, এনার্জি অফ দ্য ইলেকট্রন কত সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, দুটো এনার্জি হবে, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি গতিশক্তি, আর একটা হবে স্থিতিশক্তি পোটেনশিয়াল এনার্জি। এবার আমাকে বলো তো কাইনেটিক এনার্জিতে কত হওয়া উচিত? কাইনেটিক এনার্জির ফর্মুলা আমরা একটু আগে কি পেয়েছি? পি স্কোয়ার বাই 2m, তাই তো? কাইনেটিক এনার্জি তো পি স্কোয়ার বাই 2m। হ্যাঁ আর পোটেনশিয়াল এনার্জিটা ভেবে বলতে পারবে কি হবে? -1/4πε0। এটা আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স এর আইডিয়া ব্যবহার করছি। আচ্ছা, প্রোটনের মাস কত? চার্জ কত? ই। ইলেকট্রনের চার্জ কত? -e। সেই মাইনাসটা এখানে চলে এসেছে, তাহলে ই স্কোয়ার। দুজনের মধ্যে ডিস্টেন্স কত? আর। এইটা খেয়াল রাখবে। নোট, পোটেনশিয়াল এনার্জি between two charges of two charges। স্যার পিডিএফ গুলো এভাবেই দিবে, হ্যাঁ, হ্যালো, পিডিএফ গুলো এইভাবেই করে দিবে। হ্যাঁ করে দিচ্ছি তো। potential energy of a system of two charges। আগের দিনের পিডিএফটা পেয়েছিলে তো? হ্যালো, হ্যাঁ আগেরটা পেয়েছি। যদি দুখানা চার্জ থাকে Q1 আর Q2, তাহলে তাদের মধ্যে পোটেনশিয়াল এনার্জি কি হবে? 4πε0 Q1 Q2 বাই আর। আর হচ্ছে তাদের মধ্যে দূরত্বটা, separated by distance r। বাই আর, separated by r, সেটা হচ্ছে, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তাহলে এখানে যদি ইফ Q1 equals to E হয়, সেটা হচ্ছে চার্জ অফ প্রোটন, এটা প্লাস হয় তাই চার্জ অফ প্রোটন। আর Q2 টাকে আমি ধরছি -e, equals to -e, সেটা হচ্ছে চার্জ অফ ইলেকট্রন। এটা ইফ না করে হেয়ার করে দিই, হেয়ার চার্জ অফ ইলেকট্রন। ওইখান থেকে এই ফর্মুলাটা আসছে, যে পোটেনশিয়াল এনার্জি কেন এই জিনিসটা হলো, এই যে এইখান থেকে আমরা ফর্মুলাটা পাচ্ছি, ঠিক আছে তো? সরি, এটা Q2, এটা হবে Q2।
ঠিক আছে? তাহলে আমার তাহলে টোটাল এনার্জিটা কত হয়ে যাবে? যদি আমি এখানটায় পি এর জায়গায় আমি কি বসাবো? পি এর জায়গায় আমি এই জিনিসটা বসাবো এইচ কাট বাই আর। তাহলে আমার টোটাল এনার্জিটা কত হয়ে যাবে? দাস ই ইকুয়ালস টু আমার কি হবে? আমি পি এর জায়গায় এইচ কাট স্কোয়ার বসিয়ে দেবো, তাহলে এইচ কাট স্কোয়ার বাই 2m r² মাইনাস ই স্কোয়ার বাই 4πε0r 4πε0r। ঠিক আছে, এইটা আমরা পেলাম। নাও for the ground state, that is Bohr radius, ground state of atom radius r equals to a0, সেটাকে আমি বলছি বোর রেডিয়াস। যখন অ্যাটমটা গ্রাউন্ড স্টেটে থাকবে, গ্রাউন্ড স্টেট হচ্ছে স্টেট অফ মিনিমাম এনার্জি, তখনই আমার রেডিয়াসটাকে আমি বোর রেডিয়াস বলতে পারবো। গ্রাউন্ড স্টেট হচ্ছে কি? গ্রাউন্ড স্টেট হচ্ছে স্টেট অফ মিনিমাম এনার্জি। গ্রাউন্ড স্টেট হচ্ছে স্টেট অফ মিনিমাম এনার্জি। স্টেট অফ মিনিমাম এনার্জি। স্টেট অফ মিনিমাম এনার্জি। তাহলে আমার এখানটায় কি হয়ে যাবে? তাহলে আমার ডিইডিআর যদি মিনিমাম হয়, তাহলে ডিইডিআর ইকুয়ালস টু 0, এটা হচ্ছে কন্ডিশন ফর মিনিমাম। ডিইডিআর ইকুয়ালস টু 0, যেটাকে এই জিনিসটাকে বলা হয় কন্ডিশন ফর, তোমরা ম্যাথমেটিক্সে পড়েছো এটা, কন্ডিশন ফর মিনিমাম, ফর ম্যাক্সিমাম মিনিমাম। কোনো কিছু যদি মিনিমাম ভ্যালু হয় বা ম্যাক্সিমাম ভ্যালু হয়, তখন সেটা ডেরিভেটিভ 0 হবে। এটা তো জানোই কন্ডিশন, এটাও তোমরা মোস্ট প্রবাবলি ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে কিছুটা। তাহলে তুমি যদি এইটা অ্যাপ্লাই করো, এখানে ই এর ভ্যালু কোনটা, তুমি এখানটায় ই এর ভ্যালু এইটা বসিয়ে দাও, করে ডেরিভেটিভ করো আর এর রেসপেক্টে, তুমি এই জিনিসটা পাবে। এই জিনিসটা পাবে, আমি একবারে লিখে দিচ্ছি, তোমরা পারলে পরে ডেরিভেটিভ করে ঠান্ডা মাথায় দেখতে পারো, এটাই বেরোবে। -2h কাট বাই 2m r কিউব মাইনাস অফ মাইনাস ই স্কোয়ার বাই 4πε0r²। এই পুরো জিনিসটা অ্যাট r ইকুয়ালস টু a0, তোমাকে r এর জায়গায় a0 বসাতে হবে, হুইচ ইজ ইকুয়ালস টু 0। এইটাকে যদি তুমি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে তুমি কি পাবে? হুইচ ইমপ্লাইজ আমরা পাবো হচ্ছে ই স্কোয়ার বাই 4, এবার তুমি r এর জায়গায় a বসিয়ে দিচ্ছ, 4πε0 a0²। a0টা হচ্ছে কি? a0টা হচ্ছে বোর রেডিয়াস। a0টা হচ্ছে বোর রেডিয়াস, যেটাকে আমি ধরেছি এখানটায়, a0 হচ্ছে বোর রেডিয়াস। ইকুয়ালস টু, এই সাইডে কি হবে? এই সাইডে আমার হয়ে যাবে এইচ কাট স্কোয়ার। এইচ কাট স্কোয়ার থাকছে তো না? এইচ কাট স্কোয়ার, হ্যাঁ সরি একটা ভুল হয়েছে, এখানে এইচ কাট স্কোয়ার থাকবে। এইচ কাট স্কোয়ার ছিল তো, এইচ কাট স্কোয়ার ছিল, সরি, এখানে একটা এইচ কাট স্কোয়ার থাকবে। হ্যাঁ, তাহলে এখানে আমার কি হচ্ছে? এইচ কাট স্কোয়ার বাই এম a0 থাকবে। এখান থেকে তুমি যদি a0টাকে বার করতে যাও, তোমার a0টা কি বেরোবে? a0র এই মানটা বেরোবে, which implies a0 equals to 4πε0 h কাট স্কোয়ার বাই নিচে আমার কি থাকছে? m স্কোয়ার। এটা হচ্ছে আমার ফর্মুলা। This is the expression for Bohr radius of hydrogen atom. This is the expression for Bohr radius of hydrogen atom তো আগের বার ওই এই দুটো
অ্যাপ্লিকেশন আছে। প্রথম অ্যাপ্লিকেশনটা ছিল হচ্ছে ইলেকট্রন থাকতে পারে না, আর দ্বিতীয় অ্যাপ্লিকেশন হচ্ছে বোর রেডিয়াস বার করা। তো দুটোই করিয়ে দিলাম। যদি কোনো আগের বার তো ওটা অনার্সে এসেছে, যদি তোমাদের এইটা দিয়ে দেয় তো এইটাও ভালো করে করে রাখবে, ঠিক আছে? আচ্ছা, একটা ছোট্ট অঙ্ক করি, আজকের টপিকটা শেষ করে দেব। তাহলে নেক্সট দিন থেকে কোয়ান্টাম মেকানিক্স পার্টটা স্টার্ট করতে পারবো। একটা ছোট্ট টপিক অঙ্ক করালে এই পার্টটা শেষ হয়ে যাবে। ছোট্ট অঙ্ক, হ্যাঁ। A microscope is able to locate, এই টাইপের প্রশ্ন আসতে পারে হাইজেনবার্গ থেকে। is able to locate an electron with a range of 0.2 অ্যাংস্ট্রম। 0.2 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 10 মিটার, সরি -10 মিটার, 10 টু দি পাওয়ার -10 মিটার ইন অ্যান অ্যাটম। মানে তাহলে একটা মাইক্রোস্কোপের কত ক্ষমতা আছে, সে এতটা দূরত্ব অবধি সে ইলেকট্রনকে ধরতে পারবে, খুঁজে পেয়ে যেতে পারবে, ঠিক আছে? হোয়াট উইল বি দ্য আনসার্টেনটি, হোয়াট উইল বি দ্য আনসার্টেনটি in measuring momentum of electron given h equals to 6.6 into 10 to the power -34। এটা মনে রাখবে, এটা নাও দেওয়া থাকতে পারে, আমি দিয়ে দিলাম জুল সেকেন্ড। h এর মানটা নাও দেওয়া থাকতে পারে, তো মনে রাখবে, ঠিক আছে? তো কিভাবে বার করব, কি বলেছে দেখে নাও। কি বলেছে দেখে নাও। একটা মাইক্রোস্কোপ বলেছে যেটা এতটা রেঞ্জের মধ্যে অ্যাটমের মধ্যে এতটা রেঞ্জের মধ্যে ইলেকট্রনকে খুঁজতে পারে। তাহলে এই জিনিসটা কি বলতো, এই জিনিসটা কি রিপ্রেজেন্ট করছে? ইলেকট্রনকে এই রেঞ্জের মধ্যে সে খুঁজে পেয়ে যাবে, তাহলে এতটা অ্যাকিউরেট কি পাবো? ডায়ামিটার। ডায়ামিটার না, আনসার্টেনটি অফ পজিশন। এতটা অ্যাকিউরেট এই রেঞ্জের ডেল্টা মধ্যে পাওয়া এক্স। যেতে পারে, এর এইটুকুনি রেঞ্জের মধ্যে পাওয়া যেতে পারে, মানে এর থেকে কম হয়ে গেলে আর পাবো না। তাহলে আনসার্টেনটি অফ পজিশন হচ্ছে এটা। তাহলে একটু লিখি, ফ্রম আনসার্টেনটি প্রিন্সিপাল, from uncertainty principle the minimum uncertainty কত হবে? The minimum uncertainty is minimum uncertainty টা কত হবে? ডেল্টা এক্স ডেল্টা পি এক্স ইকুয়ালস টু এইচ কাট। এটা হচ্ছে মিনিমাম আনসার্টেনটি। as the electron can be located in the range of 0.2 angstrom, the uncertainty in position টা কি হবে? আনসার্টেনটি ইন পজিশন সেটা হবে ডেল্টা এক্স ইকুয়ালস টু 0.2 অ্যাংস্ট্রম। মিটারে যদি কনভার্ট করো সেটা হয়ে যাবে আমার 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার -10 মিটার। কনভার্সন গুলো খেয়াল রাখবে, ঠিক আছে? দাস আনসার্টেনটি ইন পজিশন ইন মোমেন্টাম কত হবে? ডেল্টা
delta px equals to h cut by delta x, which is equals to h by 2 pi delta x, which is equals to 6.6 into 10 to the power minus 34 by 2 into 3.14 into delta x টা আমার কত বেরিয়েছে 0.2 into 10 to the power 10 minus 10 sorry minus 10 equals to করবে অ্যান্সার বেরিয়ে যাবে। দেখবে কত হচ্ছে, ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে অ্যান্সার বার করবে। ঠিক আছে, তো আজকে এই অবধি থাকুক। নেক্সট দিন তোমাদের কোয়ান্টাম মেকানিক্সের এই যে মেন পার্টটা আছে সেটা স্টার্ট করবো, দ্যাট ইজ শ্রোডিঞ্জার ইকুয়েশন। সোমবার দিন নেক্সট দিন ক্লাস নেবো, ঠিক আছে।